একটানা 3 দিনের অবিশ্রান্ত প্রলয়ঙ্কর বর্ষণ। আকাশের বুকে যেন কোনো আদিম আক্রোশ ঘনীভূত হয়েছে, যা এই প্রত্যন্ত নাম না জানা গ্রামটিকে ভাসিয়ে নিয়ে যেতে চায়। কাঁচা মাটির রাস্তাগুলো বৃষ্টির দাপটে গলে গিয়ে এক হাঁটু কর্দমাক্ত আবর্তে পরিণত হয়েছে। গ্রামের সীমানায় দাঁড়িয়ে থাকা ঘন বাঁশবাগানগুলো ঝোড়ো হাওয়ায় একে অপরের গায়ে আছড়ে পড়ে এক অদ্ভুত বুক কাঁপানো আর্তনাদ সৃষ্টি করেছে। আর সেই শব্দের সাথে পাল্লা দিয়ে একটানা ডেকে চলেছে হাজার হাজার ব্যাঙ, যেন তারা কোনো অশুভ সত্তার আগমনী গাইছে। নিকষ কালো অন্ধকারে ডুবে থাকা গ্রামটিতে আজ কোনো প্রাণের স্পন্দন নেই। আছে কেবল এক দম বন্ধ করা পিন পতন আতঙ্ক। সামনেই রথযাত্রা, কিন্তু উৎসবের আনন্দের বদলে গ্রামের প্রতিটি ঘরে আজ মৃত্যু ভয়। রথযাত্রার ঠিক আগে এই বিশেষ তিথির বিশেষ লগ্নটি এই গ্রামের মানুষের কাছে এক জীবন্ত বিভীষিকা। এখন অমাবস্যা, মাঝরাতের অন্ধকার আরো গাঢ় হওয়ার আগেই ভবতোষ পাগলের মতো তার মাটির বাড়ির নড়বড়ে কপাট আর জানালার খিলগুলো পরীক্ষা করছে। তার মাঝবয়সী রুক্ষ শরীরে আজ এক অস্বাভাবিক শিহরণ। বাঁশের কঞ্চির সাথে দড়ি বেঁধে সে জানালার ফাঁকগুলো আষ্টে পৃষ্ঠে বন্ধ করেছে, যেন বাইরে থেকে এক বিন্দু বাতাসও ঘরে ঢুকতে না পারে। টিমটিম করে জ্বলতে থাকা হারিকেনের হলদেটে আলোয় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো করেছে, আর সেগুলো সেই আলোয় বেশ স্পষ্ট হয়ে চকচক করছে। ঘরেরই একটা কোণে পুরনো তক্তাপোষের উপর কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে তার ছোট্ট মেয়ে তুতুন। জ্বরে পুড়িয়ে দিচ্ছে ওর কচি শরীরটা। থেকে থেকে শীতে আর এক অজানা আতঙ্কে কেঁপে কেঁপে উঠছে সে। মাত্র 2 বছর আগের কথা। কলেরার মারণ থাবা ভবতোষের সাজানো সংসারকে লণ্ডভণ্ড করে দিয়ে কেড়ে নিয়েছিল তার স্ত্রীকে। তারপর থেকেই তুতুনি তার পৃথিবী, তার বেঁচে থাকার একমাত্র সম্বল। বাবা আর মেয়ের এই ছোট্ট নিভৃত সংসারটুকু ছাড়া ভবতোষের আর কেউ নেই। তুতুনের জরাক্রান্ত ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভবতোষের বুকের ভেতরটা ডুকরে কেঁদে ওঠে। আজ রাতে যে কোনো মূল্যে তার মেয়েকে বাঁচাতে হবে। ভবতোষ জানে আজ রাতে সে আসবেই। গ্রামের এক প্রাচীন পিশাচিক অভিশাপ এই রাত। প্রতি বছর ঠিক এই অমাবস্যার বৃষ্টির রাতে এক অশুভ সত্তা জেগে ওঠে। গ্রামের মানুষ ভয়ে ফিসফিস করে তার নাম নেয় নিশি পিশাচ বা কাদা বুড়ি। সে আসে কচি শিশুদের নিতে। গত কয়েক বছর ধরে এই রাতেই গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে গেছে বেশ কয়েকটি শিশু। তাদের আর কোনো খোঁজ মেলেনি। আজ সেই ভয়াবহ তিথি, বাতাসে যেন মৃত্যুর গন্ধ মিশে আছে। রাত ক্রমশ বাড়তে থাকে। ঝড়ের দাপট যেন আরো কিছুটা বেড়ে গেল। হঠাৎ প্রবল বাতাসের শব্দের মাঝেও ভবতোষের কানে এলো একটা অদ্ভুত শব্দ। সে পাথর হয়ে গেল। হারিকেনের আলোটা হঠাৎ করে যেন একটু কেঁপে উঠল। দরজার ঠিক ওপাশে ভিজে কাদার মধ্যে পচ পচ করে ভারী পায়ে কে যেন হেঁটে বেড়াচ্ছে। প্রতিটি পদক্ষেপ যেন ভবতোষের হৃৎপিণ্ডের উপর হাতুড়ির ঘা মারছে। আর এরপরেই শোনা গেল সেই শব্দটা, দরজার কাঠের উপর তীক্ষ্ণ নখ দিয়ে আঁচড় কাটার শব্দ। খস 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 খস, সাথে একটা ঘর ঘরে ভারী নিঃশ্বাসের শব্দ, যা কোনো
স্বাভাবিক মানুষের হতে পারে না। হঠাৎ আঁচড় কাটার শব্দটা থেমে গেল। বাইরের ঝড় বৃষ্টির শব্দ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর দরজার উপাস থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। দরজাটা খোলো না, আমরা ভিজে যাচ্ছি যে। ভবতোষের শিরায় শিরায় রক্ত জমে বরফ হয়ে গেল। এ কণ্ঠ তার বড্ড চেনা। এ যে তার মৃত স্ত্রীর গলা। বাইরের কণ্ঠস্বর আবার বলে উঠল এক অদ্ভুত মায়াবী অথচ হাড় হিম করা সুরে, আমার বুকের মানিকটাকে আমার কাছে দাও না, দরজাটা খোলো। ভবতোষের মস্তিষ্কের শিরাগুলো যেন ছিঁড়ে যেতে চাইল। সে দুহাতে নিজের কান চেপে ধরল। না 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 না, এসব মিথ্যে, এসব আমার মনের ভুল। মা, তুমি এখানে আমার কাছে। সে নিজেকেই নিজে বোঝাতে লাগলো, আমার বউ তো 2 বছর আগেই কলেরায় ভুগে আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে তো কবেই শ্মশানে ছাই হয়ে গেছে। ও আমার বউ নয়, ও পিশাচিনী, মায়ারূপী কাদা বুড়ি। বাবা বাবা, মা রাখছে, আমার খুব ভয় করছে বাবা। ভবতোষ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে ছুটে গিয়ে তুতুনকে নিজের শক্ত বুকের মাঝে জড়িয়ে ধরল। বাৎসল্যের এক অদ্ভুত শক্তিতে তার সমস্ত ভয় যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। তুতুনের কানের কাছে মুখ রেখে ফিসফিস করে কিন্তু ইস্পাত দৃঢ় কণ্ঠে ভবতোষ বলল, ভয় নেই মা, ভয় নেই, বাবা আছে তোর কাছে। দেখ, আমি থাকতে কেউ তোর একটা চুলো ছুঁতে পারবে না, কেউ পারবে না। আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু তোকে ওই অন্ধকারের হাতে আমি কিছুতেই দেব না। বাইরে তখন সত্তাটির আসল রূপ প্রকাশ পেতে শুরু করেছে। স্ত্রীর মায়াবী কণ্ঠস্বর বদলে গিয়ে এখন এক অমানসিক বিকট চিৎকারে পরিণত হয়েছে। দরজার ওপর শুরু হয়েছে প্রচণ্ড ধাক্কা, যেন কোনো বিশালাকায় দানব দরজা ভেঙে ঘরে ঢুকতে চাইছে। দরজার খিলটা মড়মড় করে উঠছে প্রতিটা আঁচড়ের সাথে। ভবতোষ রান্নাঘরে ছুটে গিয়ে সেখান থেকে একটা ধারালো চওড়া বঁটি তুলে নিয়ে এলো। তুতুনকে এক হাতে বুকের কাছে জাপটে ধরে অন্য হাতে সেই বঁটিটা শক্ত করে বাগিয়ে ধরে সে দরজাটা ঠিক সামনে বসে পড়ল মেঝেতে। না, তুই কিছু করতে পারবি না আমার। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো আতঙ্ক নেই, আছে এক বাবার মরণপণ জেদ। চোখ দুটো জঙ্গলি পশুর মতো জল জল করছে। বাইরের পিশাচিনী আর ভেতরের এক মরিয়া বাবার মাঝখানে দাঁড়িয়ে রইল কাঠের কপাট। সারা রাত ধরে চলল সেই পৈশাচিক আক্রমণ, হিংস্র চিৎকার, আর দরজায় অবিরাম ধাক্কা। আর ঘরের ভেতর বঁটি হাতে প্রহর গুনতে লাগলো এক বাবা, তার সন্তানের জীবনের ঢাল হয়ে। দীর্ঘ বিভীষিকাময় কালরাত্রির অবসান ঘটিয়ে একসময় পূবের আকাশে ভোরের ফ্যাকাশে আলো ফুটে ওঠে। জানলার ফাটল দিয়ে আসা সেই ক্ষীণ আলোর রেখা ঘরের ভেতরের গাঢ় অন্ধকারকে ধীরে ধীরে ফিকে করে দেয়।
বাইরের প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। প্রকৃতির সেই উন্মত্ত আক্রোশ আর নেই। চারিদিক এক অদ্ভুত হিম শীতল নিস্তব্ধতায় ডুবে আছে। চালের কানাজ থেকে কেবল টুপটাপ করে বৃষ্টির জল ঝরে পড়ার একটানা শব্দ শোনা যাচ্ছে। দরজার বাইরের সেই অশুভ পৈশাচিক আঁচড় কাটার শব্দ এবং ভয়ঙ্কর ভারী নিঃশ্বাস অনেকক্ষণ আগেই মিলিয়ে গেছে। কাদাবুড়ি বা নিশি পিশাচ ফিরে গেছে তার অন্ধকারের গহ্বরে। ভবতোষের হাতের মুঠো আলগা হয়ে আসে। সারা রাত বটির বাঁট শক্ত করে ধরে রাখার ফলে আঙুলগুলো আড়ষ্ট ও রক্তশূন্য হয়ে গেছে। সে একটা গভীর দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার লাল বিনিদ্র চোখে এখন জয়ের এক অদ্ভুত তৃপ্তি। সে পেরেছে। একজন সাধারণ অসহায় পিতা হয়েও সে তার বুকের মানিককে অন্ধকারে সেই অশুভ শক্তির হাত থেকে ছিনিয়ে এনেছে। বাঁটটা মেঝের ওপর নামিয়ে রেখে ভবতোষ পরম মমতায় ফিরে তাকায় তার কোলের কাছে গুটিসুটি মেরে থাকা মেয়েটির দিকে। সারা রাতের ভয়, আতঙ্ক আর জ্বরের ক্লান্তিতে তুতুন এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার ছোট্ট শরীরটা আর কাঁপছে না। ভবতোষ ঝুঁকে পড়ে তার মেয়ের কপালে একটা দীর্ঘ স্নেহমাখা চুম্বন এঁকে দেয়। মেয়ের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে সে বিড়বিড় করে বলে, আমি থাকতে তোর কোনো ভয় নেই মা। বাবা তোকে ঠিক বাঁচিয়েছে। এই চরম মুহূর্তে এক পিতা হিসেবে তার বুকের ভেতরটা গর্বে আর ভালোবাসায় ভরে ওঠে। কিন্তু সেই প্রশান্তির স্থায়িত্ব বেশি দীর্ঘ হয় না। হঠাৎ বাইরের সেই অখণ্ড নিস্তব্ধতা ভেঙে যায় অনেকগুলো মানুষের পায়ের শব্দে। কাদার মধ্যে অসংখ্য মানুষের দ্রুত হাঁটার শব্দ, সাথে উত্তেজিত গলার আওয়াজ। ভবতোষ সচকিত হয়ে ওঠে। সে কান পেতে শোনার চেষ্টা করে। গ্রামের লোকজন এসেছে। তার স্পষ্ট মনে হলো সে পঞ্চায়েত প্রধান অনাদিবাবুর গলা শুনতে পাচ্ছে। সাথে ভারী বুট জুতোর শব্দ যেন কানে আসছে। তারা সবাই দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে সবাই চিৎকার করে ওঠে, আর এরপর শুরু হয় দরজায় প্রবল ধাক্কা। ভবতোষের ঠোঁটের কোণে একটা ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি ফুটে ওঠে। গ্রামের লোকেরা তাহলে কোনোভাবে খবর পেয়ে গেছে যে কাল রাতে তার বাড়িতে ওই অশুভ সত্তার আক্রমণ হয়েছিল। তারা নিশ্চয়ই তাকে আর তার মেয়েকে সাহায্য করতে, তাদের উদ্ধার করতে ছুটে এসেছে। কিন্তু সারা রাতের মানসিক চাপ আর এক নাগারে বসে থাকার কারণে ভবতোষের পা দুটো অবশ হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। সে অস্ফুট স্বরে বলার চেষ্টা করল, দাঁড়ান, আমি খুলছি। আমি বেঁচে আছি। কিন্তু সেই স্বর তার নিজের কান পর্যন্তই পৌঁছায় না। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এবং দরজা খুলতে দেরি হওয়ায় বাইরের লোকজনের ধৈর্যচ্যুতি ঘটে। অনাদিবাবুর নির্দেশ শোনা যায়, আর পর মুহূর্তে একটা প্রচণ্ড শব্দে মাটির বাড়ির পুরনো জীর্ণ কপাটটা মড় করে ভেঙে পড়ে। জোরালো ধাক্কায় খিলটা ছিটকে যায় ঘরের এক কোণে। ভোরের পরিষ্কার আলো হুড়মুড় করে ঢুকে পড়ে অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটায়। ভবতোষ চোখ কুঁচকে তাকায়। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে পঞ্চায়েত প্রধান অনাদিবাবু, সঙ্গে থানার বড়বাবু এবং গ্রামের বেশ কয়েকজন লোক। তাদের হাতে লাঠি আর টর্চ লাইট। ভবতোষ তাদের দেখে একটা কৃতজ্ঞতার হাসি হাসার চেষ্টা করে। সে ভাবে এই মানুষগুলো তাদের বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু পরক্ষণেই
ভবতোষের হাসিটা মুখের ওপর জমে যায়। সে লক্ষ্য করে দরজা ভেঙে ভেতরে ঢোকা মানুষগুলোর চোখে তার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি বা স্বস্তি নেই, বরং তাদের চোখ মুখ এক অবর্ণনীয় আতঙ্ক, ঘৃণা আর শিহরিত ভয়ে বিকৃত হয়ে আছে। তারা যেন কোনো সাধারণ মানুষকে দেখছে না, তারা যেন স্বয়ং এক রক্তপিপাসু পিশাচের দিকে তাকিয়ে আছে। পুরো ঘর জুড়ে একদম বন্ধ করা হিমশীতল নীরবতা নেমে আসে। কেউ একটা কথাও বলছে না, শুধু তাদের দৃষ্টি নিবদ্ধ ভবতোষের কোলের কাছে শুয়ে থাকা শিশুটির দিকে। ভবতোষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আপনারা এসেছেন? কাল রাতে সে এসেছিল প্রধানমশাই, কিন্তু আমি আমি আমার টুটুনকে শুনতে দিইনি। আমি সারা রাত বঁটি নিয়ে পাহারা দিয়েছি, সারা রাত। কথাগুলো শেষ হওয়ার আগেই পঞ্চায়েত প্রধান অনাদিবাবু যেন একটা ভূত দেখার মতো শিউরে উঠে কয়েক পা পিছিয়ে যান। তার শরীরটা থর থর করে কাঁপতে থাকে। চোখের দৃষ্টিতে চরম অবিশ্বাস আর ভয় নিয়ে কাঁপা কাঁপা গলায় তিনি প্রায় আর্তনাদ করে ওঠেন। ভবতোষ, তুই আবার এই কাজ করলি? হ্যাঁ? ভবতোষ অবাক হয়ে তাকায়। কিসের কাজ? সে তো শুধু তার মেয়েকে বাঁচিয়েছে। অনাদিবাবুর গলাটা যেন কান্না আর আতঙ্কে বুঝে আসে। তিনি আঙুল উঁচিয়ে ভবতোষের দিকে তাকিয়ে বলেন, তোর মেয়ে টুটুন তো আগের বছর রথের আগে ঠিক এই বর্ষার রাতে সাপের কামড়ে মারা গেছে রে। তুই চোখ সামলাতে না পেরে পাগল হয়ে গেছিস। কাল সন্ধ্যায় তুই উত্তর পাড়ার হরিপদর বাচ্চা মেয়েটাকে চুরি করে এনেছিস। আমাদের সন্দেহ ছিল আগে থেকে। এর আগেও তুই গত 2-3 অমাবস্যা ধরে এই একই কাজ করেছিস। এরকম করিস না ভবতোষ, নিজেকে সামলা। যেটা বাস্তব সেটাকে মেনে নে। কথাগুলো ভবতোষের কানের পর্দায় আছড়ে পড়ার সাথে সাথে যেন পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যায়। তার মস্তিষ্কের স্নায়ুগুলো যেন ছিঁড়ে যেতে থাকে। সে ধীর গতিতে এক অমানবিক শূন্যতা নিয়ে নিচু হয়ে তাকায় তার কোলের কাছে শুয়ে থাকা শিশুটির মুখের দিকে। ভোরের আলোয় এখন স্পষ্ট দেখা যাচ্ছে মুখটা। এ তো তুতুল নয়, এ তো সত্যি হরিপদর মেয়ে। গ্রামের প্রাচীন অভিশাপ, বৃষ্টির রাতের নিশি পিশাচ আর বাচ্চাদের নিরুদ্দেশ হয়ে যাওয়া, সবকিছুর হিসাব যেন এক মুহূর্তে এক অকল্পনীয় হাড় হিম করা সত্যের সামনে এসে দাঁড়ায়। কোনো কাদাবুড়ি নয়, কোনো অশুভ আত্মা নয়। সন্তান হারানোর তীব্র শোকে পাগল হয়ে যাওয়া এক পিতাই বিগত 1 বছর ধরে এই গ্রামের সবচেয়ে বড় বিভীষিকা। এমন সময় হঠাৎ ভিড় ঠেলে পাগলের মতো ছুটে ঘরের ভেতর ঢুকলেন হরিপদর স্ত্রী সাবিত্রী। সারা গায়ে কাদা লেপটে আছে, চুল উস্কো খুস্কো, আর চোখ দুটো সারা রাতের অবিরাম কান্নায় জবা ফুলের মতো লাল হয়ে ফুলে আছে। মিনতি, ওরে আমার মারে, মিনতি! আর্তনাদ করে উঠলেন সাবিত্রী। এক ছুটে এসে তিনি বিছানা থেকে ছো মেরে নিজের বুকে তুলে নিলেন বাচ্চাটিকে, যাকে সারা রাত বুকে জড়িয়ে রেখে ভবতোষ অন্ধকারের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। সেই বাচ্চাটি ভবতোষের কোল থেকে মুক্তি পেয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। সে তার আসল মায়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো, মা, মা, এই পাগল লোকটা আমাকে আটকিয়ে রেখেছিল মা। আমার খুব ভয় করছিল। ভবতোষের মনে হলো কেউ যেন তার বুকের ভেতর একটা ধারালো বর্ষা গেঁথে দিয়েছে। সে কিছু বলার জন্য মুখ খুলতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ভিড়ের পেছন থেকে এবার ধীর পায়ে এগিয়ে এলো হরিপদ। লোকটার অবস্থাও তার স্ত্রীর মতোই শোচনীয়। পরনের ধুতি কাদা জলে একাকার,
হাতের আঙুলগুলো ছড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। হরিপদর চোখে কোনো রাগ নেই, আছে এক বুক ফাটা হাহাকার আর অবিশ্বাস। কাঁপা কাঁপা গলায় হরিপদ বলে উঠল, কি কি ক্ষতি করেছিলাম তোর ভবতোষদা? কি ক্ষতি করেছিলাম? গত বছর রথের আগে ঠিক এই রাতেই তো সাপের কামড়ে তোর তুতুনটা চলে গেল। আমরা তো সবাই শ্মশানে তোর পাশেই দাঁড়িয়েছিলাম। সেই শোক তুই নিতে পারিসনি ঠিকই, কিন্তু তাই বলে তুই আমার মেয়েটাকে কাল সন্ধেবেলা উঠোন থেকে চুরি করে আনলি। ভবতোষ বিহ্বল দৃষ্টিতে হরিপদর দিকে তাকাল। সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, না 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 না, আমি তো তুতুনকে বাঁচাচ্ছিলাম। তুতুনকে বাঁচাচ্ছিলাম। কাল রাতে কাদা বুড়ি এসেছিল, সে দরজা ভাঙতে চাইছিল। হরিপদর চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। সে এক পায়ে গিয়ে এসে ভাঙা গলায় চিৎকার করে উঠল, কোনো কাদাবুড়ি আসেনি ভবতোষদা, কোনো কাদাবুড়ি আসেনি। কাল রাতে ওই ঝড়ের মধ্যে আমি আর সাবিত্রী তোর এই দরজায় মাথা খুঁড়েছি, দরজায় ধাক্কা দিয়েছি, ভিখিরির মতো কেঁদেছি। হরিপদ নিজের রক্তাক্ত আঙুলগুলো ভবতোষের চোখের সামনে তুলে ধরে ডুকরে কেঁদে উঠল। এই দেখ দেখ দেখ, চেয়ে দেখ দেখ দেখ, কপাটের কাঠ খামচে ধরতে ধরতে আমার আর সাবিত্রীর হাতের নখগুলো উপড়ে গেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে সাবিত্রী দরজার ওপাশ থেকে তোকে কেঁদে বলছিল, দরজা খোল, আমি ভিজে যাচ্ছি। আমার মিনতিকে আমার কাছে দে। আর 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 তোর বিকৃত মাথা সেই কান্নার আওয়াজকে পিশাচের ডাক ভাবলো। তুই একটা বাচ্চা মেয়েকে চুরি করে এনে বটি হাতে দরজায় খিল দিয়ে বসে রইলি। কথাগুলো যেন একটা হাতুড়ির ঘা হয়ে আছড়ে পড়তে লাগলো ভবতোষের মগজে। এক লহমায় তার মনের ভেতর বোনা সমস্ত বিভ্রমের জাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। তাহলে কাল রাতে দরজার বাইরের সেই ভারী নিঃশ্বাস কোনো পিশাচের ছিল না, ওটা ছিল সন্তানহারা এক বাবার হাহাকার। কাদার মধ্যে হেঁটে বেড়ানো সেই পচ পচ শব্দটা ছিল হরিপদর, আর দরজায় নখ আঁচড়ানোর শব্দ ওটা কোনো অশুভ সত্তার ছিল না, ওটা ছিল তার নিজের নারী ছেঁড়া ধনকে ফিরে পাওয়ার জন্য এক অসহায় মায়ের কাঠের দরজায় প্রাণপণ আঁচড়ানোর শব্দ। ভবতোষের রুগ্ন ট্রমা কবলিত মস্তিষ্ক গত রাতের সেই অসহায় বাবা মায়ের আর্তনাদকেই পিশাচের ডাক হিসেবে গ্রহণ করেছিল। নিজের মেয়ের মৃত্যুর চরম সত্যটাকে অস্বীকার করার জন্য তার মন এক কল্পিত দানব তৈরি করেছিল, আর সেই দানবের হাত থেকে তুতুনকে বাঁচাতে একটা মিথ্যা অভিনয়ে সে নিজেই একটা আস্ত দানবে পরিণত হয়েছিল। আসল বিভীষিকা ওই বাইরের অন্ধকারে ছিল না, ছিল ভবতোষের নিজেরই মনের গহীনে। ভবতোষের হাতের মুঠো সম্পূর্ণ শিথিল হয়ে গেল। ঝন ঝন শব্দে ভারী বঁটিটা তার হাত থেকে খসে পড়ল মেঝের উপর। সেই তীক্ষ্ণ শব্দে ঘরের ভেতরের নিস্তব্ধতা যেন এক লহমায় ভেঙে গেল। ভবতোষের চোখের দৃষ্টি সম্পূর্ণ শূন্য। সে ধীর পায়ে যেন কোনো ঘোরের মধ্যে পিছিয়ে গেল। তার হাঁটু দুটো আর শরীরের ভার বইতে পারল না। ধপ করে সে মাটির মেঝের ওপর হাঁটু ঘেরে বসে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ, পঞ্চায়েত প্রধান বা হরিপদ কাউকে আর তার চোখে পড়ছে না। সবকিছু ঝাপসা হয়ে আসতে শুরু করেছে, আর সেই ঝাপসা দৃষ্টির ক্যানভাসে ফুটে উঠছে গত বছরের সেই অভিশপ্ত আষাঢ়ের ভয়ানক রাতের স্মৃতি। ঠিক এমনই একটা স্যাঁতস্যাঁতে ঘর, ঠিক এমনই একটা তক্তাপোষ, আর তার উপর শুয়ে আছে ছোট্ট তুতুন। কিন্তু তুতুন তো হাসছে না,
তার ছোট্ট তুলতুলে শরীরটা ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে। ডান পায়ের গোড়ালিতে দুটো স্পষ্ট সাপের দাঁতের দাগ, ঠোঁটের কোণ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে শুকিয়ে গেছে। প্রাণহীন নিথর এক পাথরের মূর্তি। ভবতোষের গলা দিয়ে একটা অস্ফুট গঙ্গানি বেরিয়ে এলো। বাইরে আবার নতুন করে মেঘ ডাকার শব্দ শোনা গেল। চালের কানাচ থেকে টুপটুপ করে জল ঝরে পড়ার সেই একটানা শব্দটা যেন আবার ফিরে এসেছে। ঘর ভর্তি মানুষের উপস্থিতিও সেই মুহূর্তে ভবতোষের কাছে এক নিদারুণ শূন্যতায় পরিণত হল। হাঁটু গেড়ে বসে থাকা ভবতোষ তার দুই হাত দিয়ে নিজের মুখ ঢাকল। তারপর তার বুকের গভীর থেকে ফুসফুস চিরে বেরিয়ে এলো এক অমানসিক বুক ফাটা হাহাকার। সেই কান্নার শব্দে মিশেছিল এক বাবার তার সন্তানকে চিরতরে হারানোর যন্ত্রণা, নিজের উন্মাদনার কাছে হেরে যাওয়ার গ্লানি, আর এক চরম শূন্যতা। ভোরের আলোয় সেই আর্তনাদ মাটির বাড়ির দেওয়াল ভেদ করে বাঁশবাগানের মাথা ছুঁয়ে মেঘলা আকাশের বুকে চিরকালের মতো একটা গভীর ক্ষত তৈরি করে দিল। শুনছিলেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প তুতু। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে ছিলাম আমি সুদর্শন, এবং আমার সঙ্গে আজ নারী কণ্ঠে এবং শিশু কণ্ঠে ছিল সুপমা ও কুহু। আশা করছি আমাদের আজকের এই নিবেদন আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ দিতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি যদিও এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি কিসের? ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে আগামীতে আসা এই ধরনের প্রত্যেকটি ভৌতিক গল্পের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রত্যেকবারের মতন আজও কিন্তু আপনার জন্য গল্পের মধ্যে থেকে রইল একটি প্রশ্ন। আচ্ছা, সম্পূর্ণ গল্পটা নিশ্চয়ই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়েই শুনেছেন আশা করছি। তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে ভবতোষ যে হরিপদর সন্তানকে চুরি করে নিয়ে এসেছিল, সেই হরিপদদের বাড়ি গ্রামের কোন পাড়ায় ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যায় আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন বেহালা থেকে পূজা বর্মন, মদনপুর থেকে রত্না সরকার ও বাবু, গুপ্তিপাড়া থেকে সুরজিৎ বারিক, শ্রীরামপুর হুগলি থেকে শেখ আসলাম আলী, বারাসাত থেকে অমিতা ঠাকুর, মেদিনীপুর থেকে পায়েল, বেলেঘাটা থেকে শিউলি দাস, জয়দীপ দাস, শান্তনু দাস এবং তাপস দাস, অম্বিকা কালনা থেকে মনাই সরকার, কুচবিহার জেলার দিনহাটা থেকে রানা দেব। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন সদানন্দ বেরা, কলকাতা থেকে পায়েল দাস, নবদ্বীপ থেকে দীপক সরকার, মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নটেশ্বরী চক থেকে গণেশ দাস, মিঠু দাস ও রিয়া দাস, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল এবং বন্দনা মণ্ডল, সাভাং থেকে শুভঙ্কর দাস, দুর্গাপুর থেকে শুভ্র মিশ্রা, হাওড়া আন্দুল থেকে প্রিয়াঙ্কা প্রামাণিক, সৌদি আরব থেকে মোহাম্মদ রশিদুল ইসলাম, তামিলনাড়ু থেকে মহিম, অম্বিকা কালনা থেকে মনোতোষ সরকার, ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল এবং কানু মণ্ডল। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন মৌসুমী মান্না, অনিক মান্না, কাজল দাস, বাগনান থেকে চিরঞ্জিত রায়, কিশোরগঞ্জ থেকে জসিম উদ্দিন, জেজুর রায়পুর থেকে অজয় দাস, দত্তপুলিয়া থেকে দীপা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সৌমেন দাস, গৌরব বিশ্বাস, মেদিনীপুর জেলার পটাশপুর থেকে টুকু মাইতি এবং গিরিধারী, হরিপাল থেকে রাহুল দে। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন জয়ন্তী দাস, নদিয়ার চাকদা দরাপপু থেকে দীপু বিশ্বাস, ইউপি থেকে আমান এবং গদিয়ার থেকে রাজ। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলো নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আবার জানিয়ে রাখি, আপনি যদি আমায় আরও শুনতে চান তাহলে আমায় শুনতে পাবেন আমাদের আরও দুটি চ্যানেল, অল ডে সাসপেন্স এবং গপ্প করে। যদি এখনও পর্যন্ত চেক আউট না করে থাকেন তাহলে অবশ্যই একবার গিয়ে দেখে আসতে ভুলবেন না। সেখানেও আপনার জন্য আমি সুদর্শন নিয়ে হাজির হই একের পর এক
হাড় কাঁপানো ভয়ের গল্প, যা আপনার মন ছুঁয়ে যায়। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে। ধন্যবাদ।